ডক্টর বর্ণালী ঘোষের ক্যারিয়ারে এরকম আনসাকসেসফুল স্টোরিজ কিছু আছে যেগুলো এখনো অনেক সাকসেসের ভিড়ে হঠাৎ করে মন খারাপ করে দেয়? রোগী আমার কাছে আসেন রিলিফের জন্য বা অসুখ থেকে মুক্তির জন্য, এবং যেখানে পেশেন্টের কিছুদিন পরে মনে হয়েছে যে আমার কাছে হচ্ছে না। তো আমি সেরকম প্রত্যেকটি ঘটনাকে কিন্তু আমার স্টোরি অফ ফেলিওর হিসেবেই আমি দেখি। কিন্তু আমার এই 30 বছরের ক্যারিয়ারে যে রোগীরা আমায় ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমার মনে আছে। আপনার মেয়েবেলার কোন কোন বিষয়গুলো এখন আপনি প্রচন্ড রকম ভাবে মিস করেন? কোন কোন বিষয়? ঠিক শহরের বাঁধা ধরা জীবন আমাদের ছিল না। আমরা ভীষণ খোলামেলা ঘুরে বেড়াতাম। আমার ছোটবেলা কেটেছে হচ্ছে খড়গপুর শহরে, ল্যাটেরাইটের ছোট ছোট টিলায় মোড়া শহর, এবং আমরা সেখানে ওই লাল পাথরের দেশে আমরা যখন তখন দৌড়ে বেড়াতাম এদিক ওদিক। এই টিলা থেকে লাফ দিয়ে নামা, নামতে গিয়ে পড়ে যাওয়া, হাত পা ছড়ে যাওয়া, বাড়ি এসে বকা খাওয়া, আবার মায়ের কাছে বকা খেয়ে বাড়ি থেকে বাইরে গিয়ে আতা গাছের জঙ্গলে লুকিয়ে থাকা সারাদিন। তো সেই জীবনটা প্রচন্ড মিস করি। আর নতুন ট্রেন্ড আমরা দেখতে পাই আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে বড় লোক আর বড় লোকী। এই বড় লোকী দেখানো আর বড় লোক, এই পার্সপেক্টিভে এই ব্রিজটাকে কিরকম দেখেন? বাবা একটা কথা বলতেন আমরা ডাক্তার হওয়ার পর, খাবার খেয়ে হজম হলে ঢেকুর ওঠে না। ওয়ান্ডারফুল। তার মানে যে বড় লোক তার বড় লোকিটা হজম করতে পেরেছেন, তার ঢেকুর তোলার দরকার হয় না, তার দেখানোর দরকার হয় না, তার জন্য ব্র্যান্ডিং দরকার নেই। নমস্কার, আমি সুমন। আরো একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সামনে। আমার সঙ্গে যিনি রয়েছেন আপনারা তাকে চেনেন, এবং আপনাদের অত্যন্ত কাছের মানুষ, ডক্টর বর্ণালী ঘোষ। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, নট রেস্ট্রিক্টেড টু মেডিকেল সাবজেক্টস এন্ড অল। আজকে আলোচনাটা অবশ্যই মেডিকেল তো বটেই, তবে চিকিৎসা সংক্রান্ত নয় 100 বার। তার কারণ আজকে আমরা মানুষ বর্ণালী ঘোষ, পেশাগতভাবে বর্ণালী ঘোষ, তার সম্পর্কে কিছু জানতে চাইবো, যেটা আমার ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছে। ফার্স্টলি হচ্ছে আপনার ক্যারিয়ারে অ্যাকোলেটস প্রচুর, আপনি প্রচুর সাকসেসফুল অপারেশন করেছেন, পরিতৃপ্তির হাসি ছিল আপনার মুখে। বাট আমরা সবাই যেটা জানি যে আমরা যত পার্সেন্ট সাকসেসফুল হই তার চেয়ে অনেকটা বেশি থাকে আনসাকসেসফুল পার্সপেক্টিভ। আজকে আমাদের আলোচনার বিষয় অবশ্যই মানুষ বর্ণালী ঘোষ বা পেশাদারি ক্ষেত্রে বর্ণালী ঘোষ। আর আমরা সবাই জানি ম্যাম, মানে আমরা প্রত্যেকেই অনেক ক্ষেত্রে হয়তো সাকসেসফুল, এবং সেই সাকসেসগুলো নিয়ে আমরা অবশ্যই খুব খুব এনজয় করি, সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। কিন্তু সেই সাকসেসের পিছনে অনেক আনসাকসেসফুল স্টোরিজও থাকে। ডক্টর বর্ণালী ঘোষের ক্যারিয়ারে এরকম আনসাকসেসফুল স্টোরিজ কিছু আছে যেগুলো এখনো অনেক সাকসেসের ভিড়ে হঠাৎ করে মন খারাপ করে দেয়? অবশ্যই আছে। এটা একটা কাহাবাট আছে যে বিশেষত আমাদের জেনারেশনে না, আরো 2-3 জেনারেশন আগে আমরা শুনে এসেছি যে মানুষ না মারলে ডাক্তার হয় না। কথাটা হয়তো ওভার সিম্পলিফিকেশন, কিন্তু একেবারেই যে সারবত্তা নেই তা তো নয়। যদি আমরা প্রফেশনাল নন সাকসেসের কথা বলি তাহলে দুভাবে আমরা বলতে পারি। এক, পেশেন্ট যিনি এসেছেন আমার কাছে, শি লেফট মি থিঙ্কিং I have not been able to deliver. ডেলিভারি মানে এটা বাচ্চা ডেলিভারি বলছি না। রোগী আমার কাছে আসেন রিলিফের জন্য বা অসুখ থেকে মুক্তির জন্য। অসুখ থেকে সুখের পথে আমি তাকে, তিনি যতটা চেয়েছিলেন আমি নিয়ে যেতে পারিনি। সো ইট হ্যাপেন্স। কোথাও একটা আই ওয়াজ নট এবল টু স্ট্রাইক দ্য প্রপার কর্ড, এবং যেখানে পেশেন্টের কিছুদিন পরে মনে হয়েছে যে আমার কাছে হচ্ছে না। তো আমি সেরকম প্রত্যেকটি ঘটনাকে কিন্তু আমার স্টোরি অফ ফেলিওর হিসেবেই আমি দেখি, বিকজ পেশেন্ট হ্যাজ লেফট মি। একেবারে কম সংখ্যা নয়, এটা প্রত্যেক যারা প্র্যাকটিস করছেন আমার মতো কয়েক দশক ধরে প্র্যাকটিস করছেন তাদের প্রত্যেকের জীবনেই এগুলো ঘটে থাকে। এর বাইরে আরো দুটো সেগমেন্ট আছে যেখানে আমরা খুব এই জায়গাগুলো নিয়ে খুব ব্যথিত এবং ব্যতিব্যস্ত থাকি। তার একটা হচ্ছে কমপ্লিকেশনস এমন যেটা রোগীর ক্ষেত্রে যথেষ্ট একটা ভয়াবহ পরিণতি কিছু ঘটিয়েছে। তো কমপ্লিকেশনসকে মানুষ দোষ হিসেবে দেখেন ডাক্তারের, আমরা সেটা সেভাবে দেখি না। উই নো কমপ্লিকেশনস ডু হ্যাপেন, এবং যিনি কাজ করেন তার হাতেই কমপ্লিকেশন ঘটতে পারে, এটা আমাদের বইয়ে লেখা আছে। আর একটা একদম চরম পর্যায়ে দেখতে পারি যেখানে হচ্ছে রোগীর মৃত্যু। রোগীর মৃত্যুটাও ডেফিনেটলি একটা কমপ্লিকেশন, বাট ইট ডাজ হ্যাপেন।
তো যে যে মৃত্যুগুলো ঘটেছে আমার রুগীদের, ঠিক আমার হাতে মারা গেছেন এইভাবে আমরা বলি না, বাট ঘটনাটার আউটকাম যেটা নট প্রিভেন্টেবল ছিল, প্রিভেন্টেবল ডেথ থ্যাঙ্কফুলি আমার হাতে এখনো পর্যন্ত আমার মনে পড়ে না কোনোটা হয়েছে বলে, বাট নট প্রিভেন্টেবল এমন ডেথ ডিউ টু কমপ্লিকেশনস অবশ্যই ঘটেছে। সেগুলো প্রত্যেকটাই এক একটা ফেলিওর স্টোরি। এবং আমি তোমায় বলি সুবন, আমি আমার ভালো হয়ে উঠেছে এমন রোগীদের নাম হয়তো সবার মনে রাখিনি, কিন্তু আমার এই 30 বছরের কেরিয়ারে যে রোগীরা আমায় ছেড়ে চলে গেছে তারা, তাদের ফ্যামিলিতেও তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারিনি, তাদের প্রত্যেকের নাম কিন্তু আমার মনে আছে। ইন্টারেস্টিং। তবে এর পরবর্তী প্রশ্নটা ডেফিনেটলি পেশাগত ক্ষেত্রের ম্যামকে নিয়ে নয়। আমার জিজ্ঞাসা এটাই যে তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা আমরা সবাই কম বেশি পড়েছি। আপনার মেয়েবেলার কোন কোন বিষয়গুলো এখন আপনি প্রচন্ড রকম ভাবে মিস করেন, কোন কোন বিষয়গুলো? প্রথম হচ্ছে সাগিনা মাহাতো দেখছিলাম কিছুদিন আগে, মানে অনেকবার দেখার পর দেখা আর কি। তো সেই যে জীবনটা যেখানে রেল লাইনের উপর সাগিনা এবং তার যে মানে সায়রা বানু আর কি, তারা হাঁটতে হাঁটতে চলেছে, লাফাতে লাফাতে, নাচতে নাচতে, গান গাইতে গাইতে। আমরা যেহেতু মফস্বলের মেয়ে, আমাদের জীবনটা অনেকটা ওরকম ছিল। ঠিক শহরের বাঁধা ধরা জীবন আমাদের ছিল না। আমরা ভীষণ খোলামেলা ঘুরে বেড়াতাম। আমার ছোটবেলা কেটেছে হচ্ছে খড়গপুর শহরে, ল্যাটেরাইটের ছোট ছোট টিলায় মোড়া শহর, এবং আমরা সেখানে ওই লাল পাথরের দেশে আমরা যখন তখন দৌড়ে বেড়াতাম এদিক ওদিক, এই টিলা থেকে লাফ দিয়ে নামা, নামতে গিয়ে পড়ে যাওয়া, হাত পা ছড়ে যাওয়া, বাড়ি এসে বকা খাওয়া, আবার মায়ের কাছে বকা খেয়ে বাড়ি থেকে বাইরে গিয়ে আতা গাছের জঙ্গলে লুকিয়ে থাকা সারাদিন। তো সেই জীবনটা প্রচন্ড মিস করি। আর একটা জিনিস নিশ্চয়ই তোমাদেরও মনে আছে, সেই শীতকালের পিকনিক, হাঁসের ডিম অর্ধেক করে খাওয়া। মানে গোটা ডিম তো জুটতো না তখন, এবং বাড়িতে সবার বিশ্বাস ছিল যে গোটা ডিম খেলে নাকি বাচ্চাদের পেট খারাপ করে। তো আমরা যতদিন না ক্লাস 9-10-এ উঠেছি, আমরা কোনোদিন গোটা ডিম খেতাম না। আমরা ওই একটু বড় বড় সাইজের ডিম, তখন পোল্ট্রির হতো না, দেশি ডিম বা হাঁসের ডিম অর্ধেক করে খাওয়া। পিকনিকেও সেই হাফ ডিম। 2 বোন হয়তো পিকনিকে জয়েন করেছে, সেখানে হাফ ডিমের পিকনিক। তো এই 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 যে একদম ভীষণ রকম একটা কেয়ার ফ্রি লাইফ, সেটা মিস করি অবশ্যই। বাবা চলে গেছেন, বাবার সঙ্গে সেই যে সেশন গুলো, যে বাইরে থেকে যাই ঘটতো দৌড়ে এসে বাবাকে বলা, সেটা মিস করি। এই আর কি। আমি আমি একটা ডেফিনেট ট্রানজিশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনি মাত্র যেটা বলছিলেন পিকনিকের কথাটা, আমারও বেড়ে ওঠা, আমার এখনো মনে আছে শীতকাল মানে আমরা সবাই প্রহর গুনতাম যে পাড়ায় পাড়ায় পিকনিক হতো এবং পিকনিক স্পট বুক করে পিকনিক করতে যাওয়া হতো। আজকের ডেটে দাঁড়িয়ে সেটা অনেকটাই পাল্টে গিয়ে হয়ে গিয়েছে যে 31st নাইটে বা নাইট ক্লাবে সেলিব্রেশন করা বা কারোর বাড়িতে মদ্যপানের পার্টি। কতটা সেই প্রাণচাঞ্চল্যটা এটা খর্ব করেছে বলে আপনার মনে হয়, যেটা আমাদের সময় ছিল? এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের সাবজেক্ট। এমন একটা জায়গায় তুমি হাত দিয়েছো যে এটা নিয়ে কথা বলতে গেলে আমি বলতেই থাকবো। প্রথম তো আমি এই পোশাকই যে ভালো লাগা তাতে বিশ্বাস করি না। Absolutely. আমার যখন বাচ্চারা ছোট ছিল আমি এরকম করেছি যে এসি ঘর, এসি গাড়ি, এই কমফর্ট জোন ছেড়ে আমি আমার মেয়ের হাত ধরে দত্তপুকুর লোকালে উঠে পড়েছি। চলতে চলতে যেখানে ধান ক্ষেত দেখা যাবে সেখানেই নেমে পড়বো, কারণ মেয়েকে ধান ক্ষেত দেখাতে হবে। Wonderful. তো এই যে স্বতঃস্ফূর্ততা, সেটা কিন্তু এখনকার পিকনিকে নেই। তখন আমরা যখন পিকনিক করতাম ছোটবেলায়, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা বাড়ি থেকেই চাল নিয়ে যেতাম, ডাল নিয়ে যেতাম, কখনো কখনো ডিম নিয়ে যেতাম, আর Right. অল্প বিস্তর একটু একটু পয়সা, যা দিয়ে হয়তো একটা মাংস কেনা হতো। আর পেঁয়াজ, রসুন, আদা এগুলোও বাড়ি থেকেই আমরা নিয়ে যেতাম চাঁদা তুলে, এবং আমরা রান্না করতাম আর খেতাম। সেই আনন্দটা ছোটবেলায় এবং মাংসে নুন কম তো। obviously একদমই। এরপর সেখান থেকে আমরা এখন এসে দাঁড়িয়েছি এমন জায়গায়, যখন পিকনিক মানে আমরা একটা গ্যাদারিং বুঝি, যেখানে পোশাকি হাসি, পোশাকি কথা, Right. মেপে কথা বলা, এবং আমাদের অনেক খেয়াল রাখতে হয় যে এখানে আমার যে ইমেজটা, সেই ইমেজে আমি এঁটে থাকছি তো, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি না তো, এখান থেকে আবার কোনো কথা হবে না তো বাইরে। তারপর হচ্ছে মদ্যপান। মদ না খেয়ে আনন্দটাই যেন হয় না। Right. আমি এই জায়গাটা একদম মানে মানসিকভাবে এখানে আমি কিছুতেই একাত্ম হতে পারি না। কখনো কেউ এক সিপ ড্রিঙ্ক করলেন,
বা একটা পেগ নিলেন, সেটা কোনো খারাপ ব্যাপার নয়, নিতেই পারেন। কিন্তু ইট শুড নট বি দ্যাট ম্যান্ডেটরি যে মদ না খেলে আপনি আনন্দটাই করতে পারছেন না। অন্তত আমার কাছে তো নয়। তো আমি তো মদ না খেয়েই মাতাল থাকতে পারি, সেটা চিরকালই পারতাম। সুতরাং আই ক্যান জাস্ট এনজয় উইদিন মাইসেলফ। অ্যান্ড ইউজুয়ালি আমার পছন্দের যে কোনো বৃত্তে সেটা আমি এমনি খুশি এবং আনন্দে থাকতে পারি। আমার মনে হয় এই জায়গাটা সবারই ভেবে দেখারও দরকার যে মদ ছাড়া আনন্দ হয় না। এই যে একটা স্বতঃস্ফূর্ত একটা চিন্তা ভাবনায় মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এটা কতটা ঠিক? অবশ্যই। এবং এই এই স্টেটাস সিম্বল পার্সপেক্টিভ থেকেই আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পাই আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে বড় লোক আর বড় লোকী। এই পার্সপেক্টিভটা অনেকেই বলেন যে আমি বড় লোক সেটা দেখাবার জন্য আমি আমার সঙ্গে যে ব্যাগটাকে ক্যারি করছি সেই ব্যাগটার দাম 12 লাখ টাকা। ব্র্যান্ডিং। Absolutely। ব্র্যান্ডিং। আমি দেখায় হঠাৎ করে দেখতে পাই যে একটা শার্ট পরছেন, সেই শার্টটার দাম তিনি বলছেন এই শার্টটার দাম 1 লাখ টাকা। তো মার্ক জুকারবার্গ এক টি শার্ট পরে পৃথিবীর অন্যতম সবচেয়ে ধনী ব্যক্তি, দিনের পর দিন কাটান। আমরা বিল গেটসকে দেখি দিনের পর দিন প্রায় সেম ড্রেস পরে, ছাপোষা ড্রেসে দিনের পর দিন কাটান। রতন টাটাও তাই কাটিয়েছেন। এই বড় লোকই দেখানো আর বড় লোক, এই পার্সপেক্টিভে এই ব্রিজটাকে কিরকম দেখেন? একটা কথা বলি, মানে এখানে আমি ফিরে যাব আমার বাবার কথায়। বাবা একটা কথা বলতেন আমরা ডাক্তার হওয়ার পর, মনে আছে, যে একটা কথা সবসময় মনে রেখো, খাবার খেয়ে হজম হলে ঢেকুর ওঠে না। ওয়ান্ডারফুল। তার মানে যে বড়লোক তার বড়লোকিটা হজম করতে পেরেছেন, তার ঢেকুর তোলার দরকার হয় না, তার দেখানোর দরকার হয় না, তার জন্য ব্র্যান্ডিং দরকার নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বাবার এই কথাটা শিরোধার্য করে রেখেছি এবং সুযোগ পেলেই আমি যাকে পাই বলে দিই, খাবার হজম হলে ঢেকুর ওঠে না। তোমার অর্থ যদি তোমার হজম হয়ে থাকে সেটা দেখানোর দরকার পড়ে না। তুমি যাদের কথা বললে তারা বাদ দিয়ে আমি এখানে আমার আশেপাশে বেশ কিছু যারা আমার নমস্য ব্যক্তি, যাদেরকে আমি রোল মডেলের মতো মনে করি, তাদের সবাই বেঁচে নেই এখন। একজন আমার প্রফেসর অবনী রায়চৌধুরী, একজন এখানেই ছিলেন প্র্যাকটিশনার, আমাদের থেকে অনেকটা সিনিয়র, ডক্টর রাজকুমার গাঙ্গুলি। এদেরকে আমরা দেখেছি, এনারা নমস্য ব্যক্তি, এনারা অনেক অর্থ উপার্জন করেছেন সারা জীবন, কিন্তু এনারা কোনো দিন কোনো কিছু দেখানোর দরকার মনে করেননি। সো টু মি ইটস আ বিট শ্যালো বিহেভিয়ার। যদি কেউ রোজগার করে সেটা দেখানোর চেষ্টা করে, এবং রোজগার করে যদি আমি দ্বিতীয় কারোর কোনো উপকারে লাগতে পারি, তার জন্য যেটুকু দেখানো দরকার, আমার মনে হয় ইফ আই ক্যান মেক এনিওয়ান এলসেস লাইফ কমফোর্টেবল, আমার মনে হয় সেটাই ক্যান বি সবচেয়ে বড় ফ্লন্টিং অফ ইয়োর ওন ওয়েলথ। ইউ শুড বি ওয়েলদি অ্যান্ড নট রিচ। দ্যাট সামস ইট আপ। অসাধারণ একটা ইন্টারাকশন ডক্টর বর্ণালী ঘোষের সাথে। সত্যজিৎ রায়ের ভাষায় এই মানুষটিকে যত কাল্টিভেট করা যাবে ততটা নিজেকে সমৃদ্ধ মনে করবেন আপনারা সবাই। আরো একবার আড্ডা চলতে থাকলে ম্যামের সঙ্গে আড্ডা শেষ হয় না। আমরা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করে থাকবো এবং অবশ্যই আপনারাও আমি শিওর অপেক্ষা করে থাকবেন। কেমন লাগলো এপিসোড আপনারা ডেফিনেটলি জানাতে পারেন। আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, কারণ আমরা যখনই নতুন কোন এপিসোড নিয়ে আসবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই কেমন লাগলো আরো একবার বলছি জানাতে ভুলবেন না। নমস্কার।